ওয়েলকাম এভরিওয়ান। আমাকে একটি 2 বছরের ছোট্ট মেয়ে শিশু হিসেবে কল্পনা করুন। আমার হাতে কি ধরনের খেলনা দেখতে পাচ্ছেন? রান্নাবাটি, পুতুল, তাই তো? আমাদের সমাজে আমরা ছোট বাচ্চা মেয়েদের হাতে রান্নাবাটি, পুতুল এই ধরনের খেলনাগুলোই বেশি দেখতে পাই। কিন্তু একটি ছেলের হাতে কার, রোবট, পাজল এই ধরনের খেলনাগুলো বেশি দেখতে পাই। এর কারণ কি? এর পরবর্তীতে আমরা যদি কোনো সুপার শপে যাই তাহলে দেখতে পাই মেয়েদের যে সেকশনটা থাকে মেয়ে বাচ্চাদের জন্য পিঙ্ক একটা আইল তৈরি করা আছে, আর ছেলে বাচ্চাদের জন্য গ্রে, ব্ল্যাক ইত্যাদি রং। যাই হোক, আমি তারুণ্যময় কুণ্ডু। আজকে আমি স্টেমে নারীদের অবদান এবং তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেগুলো নিয়ে কথা বলবো। স্টেম সম্পর্কে যদি বলতে যাই, এর পূর্ণরূপ হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। একটি প্রচলিত ধারণা অনুযায়ী এই স্টেম ফিল্ডে নারীদের আসার কমতির কারণ হিসেবে দেখা হয় তাদের অ্যানালিটিক্যাল সেন্স বা বিশ্লেষণ ক্ষমতা পুরুষের থেকে কম হয়ে থাকে। কিন্তু এই ধারণাটি কি আসলেই ঠিক? একটি স্টাডি অনুযায়ী 65টি দেশে সেম সায়েন্টিস্টের উপরে পুরুষ এবং নারীদেরকে যখন পরীক্ষা নেওয়া হয়, খুবই সারপ্রাইজিংলি 43টি দেশে মেয়েরা পুরুষদের থেকে ভালো করে থাকে। এর মানে এই নয় পুরুষরাও পিছিয়ে, হয়তো অন্য কোনো পুরুষ থাকলে আরো ভালো করতে পারতো। এভাবেই তো আমরা পুরুষদেরকে এগিয়ে রাখি সবসময়। যাক, এরপরে আমি আপনাদের কয়েকটি রোল মডেলের কথা বলি। আমরা এখানে কারা স্টিভ জবসকে চিনি? প্লিজ আমি যদি হাতগুলো দেখতে পাই। অলমোস্ট সবাই। অ্যাপলের সিইও, রাইট? আমরা কয়েকজন লিসা সু এই ব্যক্তিকে চিনি? একজন। আর কেউ? লিসা সু। আচ্ছা, লিসা সু হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে বড় একটি সেমিকন্ডাক্টর চিপ তৈরির কোম্পানি AMD এর সিইও, এবং লিসা সু একজন নারী। লিসা সু যখন AMD এর সিইও হিসেবে দায়িত্ব নেয় 2014 সালে, তখন সিলিকন ভ্যালিতে AMD ভরা ডুবিতে, তারা অলমোস্ট ব্যাংকরাপসির দিকে। $2 বিলিয়ন একটি কোম্পানিকে লিসা সু বর্তমানে $250 বিলিয়ন একটি কোম্পানিতে পরিণত করেছে। আবারও বলি, লিসা সু একজন নারী। জেনারেল মোটরস অনেক বড় একটি অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। জেনারেল মোটরস এর একজন সিইও যিনি হচ্ছেন ম্যারি বাররা, এবং সে একজন নারী, এবং তাকে সেলিব্রেট করা হয় পৃথিবীর সবথেকে প্রথম সারির অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানির একজন নারী সিইও হিসেবে। ঠিক আছে, এগুলো তো গেল সিইও এবং বর্তমান যুগের কথা। আমি যদি প্রাচীন যুগে যাই তাহলে আমরা সবাই ম্যারি কুরির নাম শুনেছি। মাদাম ম্যারি কুরি প্রথম নারী এবং একমাত্র মানুষ যে কিনা দুটি আলাদা আলাদা বিষয়ে নোবেল পুরস্কার অর্জন করেছে। তাহলে আমরা কি বলতে পারি? নারীদের কি অ্যানালিটিক্যাল সেন্স বা বিশ্লেষণ ক্ষমতা বায়োলজিক্যালি পুরুষের থেকে কম? আমরা জানি বিবর্তনের ধারায় আমাদের পেশির বল পুরুষের থেকে কম হতেই পারে, কিন্তু বিশ্লেষণ ক্ষমতা আমি মানতে রাজি নই। তাহলে এই অবস্থা কেন? কেন স্টেমে মেয়েরা কম আসে এবং কেন পরবর্তীতে চাকরি ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক, নারীরা কম অংশগ্রহণ করে? এটা আসলে একটা চক্রব্যূহের মতো। প্রথমে নারীরা কম আসে দেখানো হচ্ছে। একটা ক্লাসে 180, বইটার যদি আমরা কথা বলি, 180 জন ক্লাসের ভিতরে 10 জন 11 জন মেয়ে, যেটা রেশিও কল্পনা করলে অকল্পনীয়। কিন্তু এটা আসলে আমি যেটা বললাম একটা চক্রব্যূহের মতো, যে প্রথমে আসছে কম, তাদেরকে আমরা সুবিধা দিচ্ছি কম, এতে কম ইন্টারেস্টেড হয়ে আরো আসছে কম। তাহলে শিক্ষাঙ্গনে নারীদেরকে আসলে এমন কিসের সম্মুখীন হতে হচ্ছে যাতে করে স্টেমে নারীরা কম আসছে? ধরলাম অল্প সংখ্যক মেয়ে স্টেম ফিল্ডে আসলো শিক্ষাঙ্গনে, আসার পরে কি হলো? আসার পরে দেখা যাচ্ছে মেয়েদের জন্য বাথরুমের ব্যবস্থা নেই। বেসিক চাহিদা, আমাদের শারীরিক বেসিক চাহিদা প্রত্যেকটা মানুষের, পুরুষ এবং নারীর কিন্তু আলাদা না।
আমাদের জন্য বাথরুম নেই। প্রত্যেকটা বিল্ডিং এ দেখা যাচ্ছে মেয়েদের জন্য যে পরিমাণ রেস্টরুমের প্রয়োজন, কমন রুমের প্রয়োজন, সেগুলো নেই। আমি সব থেকে বড় প্রতিষ্ঠানের কথা একটু আগে বললাম, আবারও বলি, বুয়েটের কথা বলি। বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিল্ডিং এ আমার শেষ শোনা পর্যন্ত মেয়েদের জন্য পর্যাপ্ত বাথরুম ছিল না। কেন? কারণ মেকানিক্যালে 180 জনে 5টা মেয়ে আসে, তো 5টা মেয়ের কি বাথরুমের প্রয়োজন নেই? আমরা যদি সেটার সলিউশন না করি তাহলে আরো মেয়ে কিভাবে আসবে? গেল শিক্ষাঙ্গনে আরো কি ফেস করতে হয় আমাদের। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, ল্যাবরেটরির যে কাজ, ল্যাবরেটরির কাজে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, তো আমাদের প্রোগ্রামিং কন্টেস্ট সহ আরো বিভিন্ন কিছু আয়োজন করা হয়। তো প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য টিম করতে হয়। যেহেতু মেয়ে কম, সেহেতু আমাদেরকে পুরুষদের সাথে টিম করতে হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ল্যাব ফ্যাসিলিটিজের সময় পুরুষদের জন্য ইনাফ সিকিউরিটির ব্যবস্থা থাকলেও তাদের নিয়ে তো অবশ্যই সারা দেশে কোনো চিন্তা নেই পুরুষের সিকিউরিটি নিয়ে। নারীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমাকে বলা হয়েছে যে সন্ধ্যার পরে তুমি থাকতে পারবে না। আমার 5টা পর্যন্ত ক্লাস হয়, আমি সন্ধ্যার পরে যদি থাকতে না পারি আমি কখন করবো? এই ধরনের পরিবেশ আমরা নারীদেরকে দিয়ে রেখেছি পুরো স্টেম ফিল্ডে। গেল তারপরে কোনো রকমে পড়াশোনা করে একাডেমি শেষ করে আমরা চাকরি ক্ষেত্রে গেলাম। চাকরি ক্ষেত্রে গিয়ে আমরা জানি টিপিক্যালি বেতন, বৈষম্য ইত্যাদি অনেক কিছু নিয়ে কথাবার্তা হয়। আমি সেটা বলছি, আমি অনেক বড় একটা সমস্যা অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে ডে কেয়ার। চাকরি ক্ষেত্রে যখন একটা মা, মানে একজন নারী যখন মা হয়, তখন দেখা যাচ্ছে স্টাডিতে যে 80% নারী তার প্রোডাক্টিভিটি রেট কমে যায় বিকজ অফ তার বাচ্চা কি করছে সেটা নিয়ে সে ওয়ারি। তার বাচ্চা বাড়িতে কি করছে, খেলো কিনা, কি হলো, হয়তো একজন মানুষ রাখা লাগছে অতিরিক্ত, ধরনের এগুলো অনেক বড় অবস্টাকল। এবং আমি আবারও বলছি, স্টাডি বলছে 80% নারীর প্রোডাক্টিভিটি রেট কমে যায়। তখন কি বলা হচ্ছে অফিসে যে আরে মেয়ে মানুষ পারে না, কিন্তু আমরা তো তাকে সেই পরিবেশটাই দিই নাই। কর্মক্ষেত্রে আরো কি ধরনের মজার মজার বিষয় হয় আমরা হয়তো ওভারলুক করে যাই প্রতিনিয়ত। যেমন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার বন্ধু বান্ধব আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ। সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমরা জানি যে কি কনস্ট্রাকশন কাজ হয়, কিছু বানানো, ব্রিজ বানানো, বিল্ডিং বানানো। কনস্ট্রাকশন সাইটে গিয়ে দেখা যাচ্ছে যে সেই যে চাকরির সার্কুলার, সেখানে লেখা থাকে মেল অনলি। কেন লেখা থাকে মেল অনলি? কারণ সেই যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে নারীদের জন্য কোনো পরিবেশ সৃষ্টি করা হয়নি। তাদের জন্য আলাদা বাথরুম, তাদের জন্য যে এরকম বাসার প্রয়োজন হয়, সেগুলো সৃষ্টি করা হয়নি। তাহলে আমরা যদি প্রথমেই সেই পরিবেশই সৃষ্টি না করি, তারপরে সার্কুলারে লিখে রাখি মেল অনলি, তাহলে এই বাধাটা কবে অতিক্রম করবো? এগুলো ধরলাম যে অনেক প্রাচীন যুগের কথা বলছি আমি তাহলে একদম লেটেস্ট বৈষম্যের কথা বলি। সেটা হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন। গুগল সার্চ ইঞ্জিনে যখন আমরা ইঞ্জিনিয়ার শব্দটা লিখে সার্চ করি, ইমেজেস সেকশনে গেলে দেখা যাবে 10টা ছবির মধ্যে একটা মেয়ের ছবি এবং 9টা পুরুষের ছবি। তো এই গুগলকে, গুগল সার্চ ইঞ্জিন একটা সফটওয়্যার প্রজেক্ট, ওকে কে শিখালো বৈষম্য করতে? আমরা শিখিয়েছি, ডেটা ফিড করছি, এমন ভাবে ডেটা ফিড করছি যাতে করে ইঞ্জিনিয়ার মানেই পুরুষ। এরপর আসি আরো লেটেস্ট টেকনোলজি, এআই চ্যাটবট। এআই চ্যাটবটের ক্ষেত্রে দেখা যাচ্ছে হোম, কেয়ার, এই ধরনের শব্দগুলোতে মেয়েদের ছবি আসে। কেরিয়ার, বিজনেস, এই শব্দগুলো যখন আমরা দিই প্রম্পটে, তখন ছেলেদের ছবি আসে। আশ্চর্য না? তো আমি এতক্ষণ ধরে যা যা বললাম সেগুলো শুনতে পেসিমিস্টিক লাগতে পারে, কিন্তু এর জন্য সমাধানও রয়েছে এবং খুব সহজ সমাধান রয়েছে, সেটা আমাদের ভিতর থেকে আসার মতন সমাধান। তো নারীদের জন্য যেটা হচ্ছে, এটা আসলে আমাদের একটা ব্যাটল ফিল্ড। পুরুষ এবং নারী সংখ্যায় অলমোস্ট সমান পৃথিবীতে, কিন্তু নারীদের জন্য আমরা পুরো যে সিচুয়েশন, সেটাকে একটা ব্যাটল ফিল্ড বা একটা সার্ভাইভাল মোড করে রাখি। তো এই সার্ভাইভাল মোডে কি প্রয়োজন? অস্ত্রপাতি প্রয়োজন ইত্যাদি। না, অস্ত্রপাতিতে আমরা যাব না। আমাদের যে অর্ধেক বলছি, আমি মাঝখানের যে লক্ষণ রেখাটা, এটাকে আমি ভাঙতে চাই এবং আমি চাই যে আমরা কম্পিটিটিভ ওয়েতে না গিয়ে কম্প্যানিয়নশিপে যাব। আমরা প্রতিযোগী না, আমরা সহযোগী হব। নারী ও পুরুষ যদি একসাথে কোলাবোরেট করে কাজ করে, তাহলে এই সকল অবস্টাকল থাকা সত্ত্বেও আমরা পৃথিবীকে আরো কোথায় নিয়ে যেতে পারতাম। আমি এখানে বলতে চাই বেগম রোকেয়ার কথা। আমরা বেগম রোকেয়ার জীবনী যদি সবাই পড়ে থাকি, তাহলে আমরা দেখব বেগম রোকেয়া কিভাবে মুসলিম নারী হয়েও সে যুগে যখন মুসলিম নারীরা পড়াশোনা করতে পারতো না, সে কিভাবে পড়াশোনা করেছিল। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে যেত, তখন বেগম রোকেয়াকে তার ভাই অঙ্ক করাতো,
ভাষা শেখাতো, এতে করে সে বহুভাষী হয়ে ওঠে। এবং পরবর্তীতে কি হয়, বেগম রোকেয়ার যখন বিয়ে হয় এবং তার ভিতরে তার যে প্রতিভা এবং পটেনশিয়াল এবং তার যে পরিবর্তন আনার যে ইচ্ছা, সেটার পৃষ্ঠপোষকতা করে তার হাজবেন্ড সাখাওয়াত হোসেন। আজকে অডিয়েন্সে আমার পার্টনার এবং আমার বেস্ট ফ্রেন্ড বসে আছে, দুজনই পুরুষ। তারা দুজন এসেছে আমাদের সাপোর্ট করতে। আমি এই সহযোগিতার কথা বলছি, যেখানে আমরা প্রতিযোগী না, আমরা সহযোগী, এবং সেটা করে আমরা অন্যরকম একটা দুনিয়া তৈরি করতে পারি। এরপরে আসি আমি আমার ব্যক্তিগত অ্যাচিভমেন্টের কথা নিয়ে, যে শক্তিকন্যা লিডারশিপ কোহর্ট 2.0 তে আমি রিসেন্টলি পার্টিসিপেট করি। ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রোগ্রাম ছিল, সেখানে সারা দেশে 650 মেয়ের অ্যাপ্লিকেশনে স্টেম ফিল্ডে 650 মেয়ের অ্যাপ্লিকেশন থেকে 70 জন সিলেক্ট হয়, 4 মাস ধরে প্রোগ্রাম চলে, ইত্যাদি ইত্যাদি। সেখানে আমি যাদের সংস্পর্শে আসি তারা বেশি 70 জনের ম্যাক্সিমাম প্রায় অলমোস্ট 30-40 জন ছিল বুয়েটের, তারপরে আরো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে থেকে ছিল, সবাই স্টেম ফিল্ডে ছিল। তাদের সাথে এসে, তাদের সংস্পর্শে এসে আমি অনেক ধরনের বৈষম্য এবং সমাধান এবং আলোর কথা জানতে পারি। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে সেই নারীরা এত প্রতিভাবান, তাদেরকে যদি আমরা এই অবস্টাকল গুলোকে যদি সরিয়ে দিতে পারতাম, তাহলে আমরা আসলে অনেক সুন্দর, অনেক সুস্থ একটা সহযোগী পৃথিবী তৈরি করতে পারতাম। যাই হোক, আমি এটা বলে শেষ করবো যে আমরা দুনিয়াটাকে এমন করে ফেলি যাতে করে আমাকে এইরকম কোন স্টেজে এসে উইমেন ইন স্টেম নিয়ে কথা বলতে না হয়, কিন্তু হিউম্যান অফ স্টেম নিয়ে কথা বলতে হয়।